আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন আপনাদের সাথে কথা হয় না, দেখা হয় না, ভাবলাম একটু লাইভে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যা বলছিলাম, অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না বা এভাবে লাইভে আসা হয় না সময়ের স্বল্পতার কারণে বা বিভিন্ন ব্যস্ততার কারণে। তো ভাবলাম যে আজকে একটু লাইভে আসি। পবিত্র কোরবানি ঈদুল আজহা আমাদের সামনে আসছেন। তো ভাবলাম যে সেটি নিয়ে আপনাদের সাথে কিছু আলাপ করি, কিছু আহ, কথা বলি। আমি বাসায় আছি, তাই হয়তো আহ, কিছুক্ষণ পরেই আমার বাচ্চা কাচ্চাদেরকে দেখতে পারবেন, ওরা হয়তো চলে আসবে। বাট এখন ওরা ঘুমোচ্ছে, আমার এখানে এখনো সকাল। তো ভাবলাম যে এই সময়টাতে এসে আপনাদের সাথে দুটো কথা বলি। আহ, আশা করি সবাই ভালো আছেন। সো কোরবানির পশুর সিলেকশন, এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। এটা সম্বন্ধে আমাদের সবারই জানা প্রয়োজন। আনফর্চুনেটলি এটা সম্বন্ধে আমাদের অনেকেরই এনাফ নলেজ নেই। কেন নেই? মেবি এটা আমরা বছরে একবার করি বা বছরে একবার এই বিষয়টি নিয়ে আমাদের চিন্তা করতে হয়, সেই জন্যই আমাদের হয়তো অনেকের জানা নেই। আবার অনেকে হয়তো পরিবারে এমন কেউ আছেন বা এমন কাউকে আমরা চিনি যারা এই ক্রাইটেরিয়াগুলো জানেন। আহ, হয়তো সেই জন্য আমাদের নিজেদের জানা হয় না, বাট এটা একটা ইবাদত। সো আমাদের এটা সম্বন্ধে কিছু এসেনশিয়াল যে বিষয়গুলো, সেগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন প্রত্যেক মুসলমান হিসেবে। আর আনফর্চুনেটলি অনেক সময় দেখা যায় যে আমরা বাজারে গিয়ে ব্যাপারী যারা থাকে, যখন পশু ক্রয় করি তখন ব্যাপারীদেরকে জিজ্ঞেস করি কি ক্রাইটেরিয়া। এখন অনেক সময় তারা নিজেরাও জানে না বা আম, সঠিক নলেজটা তাদের নেই। তো সেই জন্য দেখা যায় তারা আমাদেরকে বিক্রি করার জন্য যে কোনো একটা বলে, যে বয়স হয়ে গিয়েছে বা এই ধরনের কিছু বলে আমাদেরকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করে। বাট যেহেতু আমলটা আমাদের, আমাদের নিজস্ব একটা ব্যাপার, সেহেতু এটার ব্যাপারে, যেমন আমাদের নামাজের ব্যাপারটাও আমাদের নিজস্ব একটা ব্যাপার। আম, তাই কোরবানিটাও এরকমই একটা নিজস্ব ব্যাপার, যেটার জন্য আমাদেরকে নিজেদেরকেই জানা লাগবে। একটা সেকেন্ড, সরি, আমি একটা রিপ্লাই দিয়ে নিই। আমাদের নিজেদেরই এই ব্যাপারে জানা খুবই প্রয়োজন। তো ভাবলাম যে আমার যতটুকু নলেজ আছে কিছুটা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো কারো উপকার হলেও হতে পারে। তো কোরবানির পশুর শারীরিক বৈশিষ্ট্য নিয়ে আমরা কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম। তো সেটি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি। অনেকে হয়তো পোস্ট পড়ার সময় পান না বা অনেক সময় পড়া হয় না, আমার নিজেরও। বাট ভিডিও হলে হয়তো দেখা হয় বা এটা আরেকটু বেশি ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো কোরবানির পশুর যে বৈশিষ্ট্য, কোরবানির জন্য তো আমাদের দেশে আমরা যেটা দিয়ে থাকি সাধারণত ছাগল, ভেড়া অথবা গরু। হ্যাঁ। তো ছাগল, ভেড়া, উম, দুম্বা, আরব কান্ট্রিতে দুম্বাও দিয়ে থাকেন। আমাদের দেশে বেশিরভাগই গরু ছাগল দেয়া হয়, কেউ কেউ হয়তো উটেরও কোরবানি করে থাকেন। আম, তো গরুর ব্যাপারে যেটা, গরুর অবশ্যই অবশ্যই 2 বছর বয়স হতে হবে। 2 বছরের নিচে যদি গরু হয়, সেই গরু দিয়ে কোরবানি হবে না। উটের ক্ষেত্রে উটের বয়স 5 বছর হতে হবে, 5 বছরের নিচে উট হলে উটের কোরবানি হবে না। আর যতদূর ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে 1 বছর হতে হবে, 1 বছরের নিচে হলে কোরবানি হবে না। এখানে একটা এক্সেপশন আছে, এটা হচ্ছে ভেড়া বা দুম্বার ক্ষেত্রে। জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝে নেই, এই জায়গাটাতে অনেক সময় অনেক কনফিউশন হয়ে থাকে, অনেকে কনফিউজ হয়ে যান। সেটা হচ্ছে সেটা হচ্ছে কি আপনার, ছাগল এবং ভেড়া 1 বছর হতে হয়, কিন্তু আহ, ভেড়ার ক্ষেত্রে, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে যেটা এক্সেপশন, সেটা হচ্ছে কি আপনার, যদি একটা ভেড়ার পালে ভেড়াগুলোকে রাখা হয় আর সেখানে যদি অন্যান্য 1 বছরের ভেড়া থাকে, সেই ক্ষেত্রে একটা যদি 6 মাসের ভেড়া থাকে, সেই 6 মাসের ভেড়াটাকেও দেখতে 1 বছর বয়সের ভেড়ার মতো লাগে, তাহলে সেই ভেড়া দিয়ে কোরবানি হবে। আদারওয়াইজ যদি 6 মাসের নিচে হয় তাহলে সম্ভব না। বাট যদি 6 মাসের ভেড়া কিন্তু দেখতে 1 বছরের ভেড়ার মতো লাগে না, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে না। এটা হচ্ছে এক্সেপশন ভেড়ার ব্যাপারে। কিন্তু আমাদের মধ্যে যে কনফিউশন, সেটা হচ্ছে যে আমরা ভেড়ার এই রুলিংটাকে আমরা ছাগলের সাথেও অ্যাড করে দিই। আমরা মনে করি যে ভেড়া এবং ছাগলের রুলিং সেম।
বা ছাগলের রুলিং ভেড়ার রুলিং এর সাথে এক্স্যাক্টলি সেম না, আমাদের ওটা 1 বছর হতেই হবে। হ্যাঁ, এখন অনেকে বলবেন যে ভাই আমি কিভাবে বুঝবো যে 1 বছর হয়েছে। আমি বিদেশের বাড়িতে জানি ওরা ছাগলের একটা ট্র্যাক রেকর্ড রাখে, কবে ছাগলটা বা পশুগুলো কবে জন্ম নেয় সেটা একটা ট্র্যাক রেকর্ড থাকে। আমাদের দেশে হয়তো সেটা করা হয় না, বাট আমরা চেষ্টা করছি আমাদের ফার্মে যে ছাগলগুলো জন্মগ্রহণ করে সেগুলো একটা ট্র্যাক রেকর্ড রাখার জন্য, ওদের ডেট অফ বার্থ এবং ওদের ওয়েট, এগুলো একটা ট্র্যাক রেকর্ড রাখার আমরা চেষ্টা করি। আহ, তো এখন কথা হচ্ছে যে ছাগলের ক্ষেত্রে এটা এই রুলিং সেম না। 6 মাস বয়সের ছাগল দেখতে 1 বছরের ছাগলের মতো হলেও সেটাকে কোরবানি করা যাবে না। ঠিক আছে, ছাগলের 1 বছর হতেই হবে। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে তাদের বয়সগুলো বুঝবো। সাধারণত তাদের বয়সগুলো বোঝা যায় তাদের দাঁত দেখে। হ্যাঁ, ছাগল গরু যখনই জন্ম নেয় তাদেরই নিচের চোয়ালে দাঁতগুলো থাকে। ঠিক আছে, তাদের উপরে চোয়ালে দাঁত থাকে না, তাদের নিচের চোয়ালে দাঁত থাকে, যেগুলোকে আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, মানুষের বাচ্চার ক্ষেত্রে আমরা দুধ দাঁত বলে থাকি, তো পশুর ক্ষেত্রেও এগুলো দুধ দাঁত থাকে। সেগুলো সবগুলোই চিকন চিকন ছোট ছোট ফ্ল্যাট ভাবে থাকে। ঠিক আছে, যখন ছাগলের বয়স 1 বছর, 1 বছরের কাছাকাছি বা 1 বছর হয়ে যাবে এমন সময়, বা 1 বছর হয়ে গেলে তখন মাঝখানের দুটো দাঁত ওদের পড়ে যায়, এবং পরের দুটো দাঁত যেগুলো পার্মানেন্ট, আমাদের যেগুলো আমাদের দাঁত, দুধের দাঁত পড়ে গিয়ে আমাদের ছোট দাঁতগুলো পড়ে গিয়ে এখন আমাদের যে পার্মানেন্ট দাঁতগুলো আছে, সেরকম ছাগলের মাঝখানের দুটো দাঁত পার্মানেন্ট যেটা, সেটা আস্তে আস্তে আসা শুরু করে। তো দুটো দাঁত যখন আপনি দেখবেন যে বেশ বড় আকার হয়ে গেছে, যেমন ধরুন এই যে এই দুটো যদি দাঁত হয় মাঝখানের, মনে করুন প্রথম ক্ষেত্রে অনেকটা এরকম থাকবে, ঠিক আছে, মানে কাছাকাছি দাঁতগুলো, একটা একটার বয়স, সরি, একটা একটার সাইজে যখন দুধ দাঁত থাকবে। বাট যখন পড়ে যাবে তখন এভাবে মাঝখানের দুটো দাঁত আপনি দেখবেন যে বেশ খানিকটা হেলদি এবং বড় হয়ে গিয়েছে এরকম, এবং পাশের দাঁতগুলো হচ্ছে যে আপনার দুধ দাঁত, মাঝখানেরটা হচ্ছে যে পার্মানেন্ট দাঁত। সো এইভাবে দেখবেন যে আপনি বেশ বড় টুইন টাওয়ারের মতো বড় হয়ে গিয়েছে, এবং এগুলো দেখতেও বেশ মোটা সোটা। এইটা হচ্ছে পার্মানেন্ট দাঁত। যখন এরকম ফুল গ্রোন পার্মানেন্ট দাঁত দেখবেন মাঝখানের, সেটাকে আমরা বলি দুই দাঁত। দুই দাঁত মানে হচ্ছে যে এটার 1 বছর হয়ে গেছে। সেম রুলিং, সেম ভাবে এটা গরুর ক্ষেত্রেও প্রযোজ্য, ছাগল ভেড়া সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। তো যখন আপনি দেখবেন এরকম দুই দাঁত হয়ে গেছে, এরকম বেশ খানিকটা বড়, তখন আপনি শিওর হতে পারেন যে মোটামুটি ইনশাল্লাহ এটা 1 বছর হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে মাঝখানের দাঁতটা পড়ে যায়, তো পড়ে গেলে তখন অনেক সময় হয়তো 1 বছর হয় না, কারণ 1 বছরের আগে হয়তো দাঁতটা পড়ে গেছে কিন্তু এখন পার্মানেন্ট দাঁতটা উঠা শুরু করেছে, এমন সময় হলে একটু রিস্কের মধ্যে থাকে। তো আমরা দেখবো যে যে মাঝখানের দাঁতটা পুরোপুরি উঠে বড় হয়ে গেছে, তখন আমরা বুঝবো যে এটা 1 বছর হয়ে গেছে। তারপরে 2 বছর হলে কিভাবে বুঝবো? 2 বছর হলে পাশের যে দুটো দাঁত, এই দুটো দাঁতের পাশাপাশি তখন এই দুটো দাঁতও বড় হবে। ঠিক আছে, আর মাঝখানের দাঁতগুলো তখন ছোট, সরি সাইডের দাঁতগুলো তখন ছোট। ঠিক আছে, এভাবে 2 বছরের সময় চার দাঁত, চার দাঁত হবে। তারপর 3 বছরের সময় কয় দাঁত? 6 দাঁত। রাইট, আমার বাচ্চাও বলছে 6 দাঁত। সো এভাবে আপনারা সিলেক্ট করবেন যে কত বছর হলো বয়স। এবং এখানে দেশি বিদেশি ছাগলের ক্ষেত্রে সামান্য এদিক ওদিক হতেও পারে, বাট মোটামুটি আপনি যদি ফুল গ্রোন দাঁত দেখে কিনেন তাহলে আপনি মোটামুটি সেফ সাইডে থাকতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ওকে, এটা গেল বয়সের ব্যাপার। এখন হচ্ছে কোরবানি কি আমরা, আমাদের জন্য কি শুধু খাসি কোরবানি দিতে হবে নাকি অন্য ছাগল দিয়েও কোরবানি হবে? না, খাসি ছাড়া আমরা যে ছাগি ফিমেল গোট সেটা দিয়েও কোরবানি হবে, কিন্তু বয়সের ক্রাইটেরিয়া বা শারীরিক গঠনের যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো কিন্তু সেম থাকবে। বাট ছাগি দিয়েও কোরবানি হবে, সেটাতে কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট আমাদের হয়তো শুনতে অড লাগবে, পাঠা দিয়েও কোরবানি হবে। পাঠা খাওয়া কিন্তু হারাম না। আমাদের দেশে আমরা খাই না কারণ পাঠার একটা সামান্য একটা স্মেল থাকে, যারা এই স্মেলটা সহ্য করতে পারেন না তারা হয়তো আমরা পাঠা পছন্দ করি না খেতে। বাট পাঠার মাংস কিন্তু হারাম না। আমি জানি আরব দেশে ওনারা অনেকেই পাঠা দিয়ে কোরবানি করেন, ইন্ডিয়াতেও পাঠা দিয়ে কোরবানি করেন আমাদের মুসলমান ভাইয়েরা। ইনফ্যাক্ট আমি যে নেবারহুডে থাকি সেখানে অনেকেই আছেন যারা এরকম পাঠা দিয়ে কোরবানি করেন। কিন্তু আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে আমাদের দেশে এটা প্রচলন খুবই কম যে আমরা পাঠার মাংস খাই। কারণ এখানে সামান্য একটু গন্ধ থাকে। অন্য আরেকদিন আলাপ করব কিভাবে ছাগলের মাংসের গন্ধ আমরা দূর করতে পারি, সেটা নিয়ে অন্য আরেকটি ভিডিওতে কথা বলবো। বাট আপাতত বলছি, কেউ যদি পাঠা কোরবানি দিতে চান পাঠাও কোরবানি দিতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। পাঠার মাংস হারাম না, পাঠা হারাম না।
আমরা অনেকে এটাকে এমন ভাবে ঘৃণা করি, বা এমন ভাবে দেখি, ঘৃণা বলবো না, বা এমন ভাবে দেখি যে আম, মনে করি যে বোধহয় পাঠার মাংস বোধহয় হারামি। আমাদের হিন্দু ভাইয়েরা পাঠার মাংস খান, ওটাতে ওনাদের স্লটারিং প্রসেস ডিফারেন্ট, সেটা আমাদের জন্য না, বাট যদি শরীয়ত মতে এটাকে জবাই করা হয় তাহলে অবশ্যই পাঠার মাংস আমাদের জন্য হালাল হবে, সেটাতে কোনো সমস্যা নেই। বাট আমাদের ফার্মে আমরা পাঠা জবাই করি না। আপনারা যখন আমাদের কাছে শুক্রবারে ছাগলের মাংস কিনেন, আমরা পিওর খাসি দিয়ে থাকি, আমরা ছাগি জবাই করি না, আমরা পাঠা জবাই করি না। সো জাস্ট টু ক্ল্যারিফাই। তারপর হচ্ছে কুরবানির ছাগলের, এটা তো গেলে বয়সের বৈশিষ্ট্য, বাকি কি আছে? বাকি জিনিসগুলো আমাদের একটু দেখা দরকার, জানা দরকার, কি বলেন, তাই না? প্রথমত আমাদের একটা জিনিস বোঝা দরকার যে আমরা যদি আমাদের ভালোবাসার কাউকে কোনো কিছু একটা গিফট দেই, তাহলে আমরা চেষ্টা করি যে সেটা বেস্ট প্রোডাক্টটা হয়, দেখতে সুন্দর হয়, ভালো জিনিস হয়, ঠিক আছে? এমন না যে আমরা কাউকে মন থেকে ভালোবাসি, রাস্তা থেকে একটা জিনিস নিয়ে তাকে গিফট করে দিলাম। আমরা যদি অ্যাফোর্ড করতে পারি, আমাদের এমন কিছু দেয়া দরকার আল্লাহ কারণ কোরবানিটা হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য, ঠিক আছে? কোরবানির মাংস আল্লাহর কাছে যায় না, কোরবানির প্রাণীর রক্ত আল্লাহর কাছে যায় না, চামড়া আল্লাহর কাছে যায় না, যাই হচ্ছে যে আমাদের ইন্টেনশন, আমাদের ইখলাস, যেটা আমাদের, যেটা ইনার ইন্টেনশন, সেটাই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেইন, রাইট? তো আমরা চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা সত্যি অনেক ভালোবেসে থাকি, আমাদের ভালোবাসার জনকে, ভালোবাসার বিইংকে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা যেটা বেস্ট সেটাই দিয়ে থাকবো। সাহাবাদের লাইফ স্টাডি করলে কিন্তু সেটাই দেখা যায় যে ওনারা যেটা বেস্ট সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করতেন। তো তাহলে আমরা এটাকে কিভাবে আমাদের ছাগল বা গরু কেনার ক্ষেত্রে এটা কিভাবে প্রযোজ্য করতে পারি? এটা করতে পারি এমন ভাবে যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেটা বেস্ট মনে হয় সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করব, ঠিক আছে? বাট এখানে মিনিমাম কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন হচ্ছে ধরেন কোনো ডিফেক্ট থাকে এমন প্রাণী দিয়ে আমরা কোরবানি করব না। যেমন ধরুন ছাগল আছে বাট ছাগলের শিংটা ভাঙা, ঠিক আছে? ছাগলের শিংটা ভাঙা বা গরুর শিং ভাঙা, সেমটাই, সেম ক্রাইটেরিয়া সব প্রাণীর ক্ষেত্রেই। শিংটা ভাঙা সেটা দিয়ে কোরবানি আমরা করব না, ঠিক আছে? কিন্তু অনেক ছাগল আছে যেগুলোর জাতি এমন যে তাদের শিং হয় না, তাদেরকে দিয়ে কোরবানি করা যাবে কি? জি, অবশ্যই করা যাবে, কারণ ওটা ডিফেক্ট না, ওটা জাতি এরকম যে তার শিংটা থাকে না। তারপরে ল্যাজ কাটা হলে হবে না। তারপরে যদি ছাগলের কানের বেশিরভাগ অংশ কাটা থাকে, ফুটো করে দিয়ে যারা ট্যাগ লাগায় সেটা না, আমি বলছি লম্বা করে কাটা থাকে বা কানের একটা অংশ কাটা নেই, সেটা দিয়ে কোরবানি হবে না, ঠিক আছে? তারপরে ছাগলের ধরুন অন্ধ, হ্যাঁ, লেজের লেজের বা কানের বেশিরভাগ অংশ কাটা থাকে, বা অন্ধ, বা এক চোখ কানা হওয়া অবস্থায় আছে, সেটা দিয়েও আমরা কোরবানি দেব না। ছাগল পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, হাঁটতে কষ্ট হয়, হ্যাঁ, সেটা দিয়ে কোরবানি দেব না। আহ, তারপরে আগেই তো বললাম শিং ভাঙা, আমি জাস্ট আমার নোট চেক করছি যে কোনো কিছু মিস হলো কিনা। সো বেসিক্যালি যে কোনো খুঁত বা অপূর্ণতা যেটা থাকলে, ধরুন আমরা ছাগল কিনতে যাচ্ছি, একটা ছাগল পুরোপুরি সুস্থ, সেই ছাগলটার একটা দাম থাকবে। আর যেই ছাগলটা একটু খুঁতখুঁতে বা কোনো একটা সমস্যা আছে, খুঁত আছে সেই ছাগলের মধ্যে, সেটাকে অবশ্যই আমরা ভালো ছাগলের প্রাইসে কিনবো না। তার মানে এই খুঁতটা, এই ডিফেক্টটা ছাগলের বা প্রাণীর প্রাইসটাকে ডিক্রিজ করেছে, তাহলে এমন এমন প্রাণী দিয়ে আমরা কোরবানি করব না। এখন আসে সৌন্দর্যের কথা, ঠিক আছে? সৌন্দর্য এটা টোটালি আমাদের নিজস্ব ব্যাপার। এটা আমি পার্সোনালি এভাবে ফিল করি যে আমি একটা প্রাণী কিনবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি কোরবানি দিব, সেই জন্য আমি যদি, সরি একটা সেকেন্ড, সরি, তো আমি যদি একটা প্রাণী কোরবানি দেই, কোরবানি দেওয়ার জন্য যেটা বেস্ট লুকিং, ঠিক আছে, যেটা দেখতে খুবই সুন্দর, যেটা কোরবানি দিতে আমার মনে হবে যে ইস, এটাকে যদি রেখে দিতে পারতাম, এ ধরনের একটা ফিলিং হবে, স্যাক্রিফাইস, ঠিক আছে? আহ, তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া উচিত। এটা আমার আমার পার্সোনাল পারসেপশন। আপনার সাথে এগ্রি করতে পারেন, নাও এগ্রি করতে পারেন, বাট এগেন এটা কোরবানির ক্রাইটেরিয়া না যে এমনই হতে হবে, ঠিক আছে? আহ, তো আমি যখন আমার কোরবানির জন্য ছাগল বা গরু কিনি, আমি বলি যে ঠিক আছে, আমি আম, দামের ব্যাপারে একটু কম চিন্তা করি, হ্যাঁ। এমন না যে চিন্তা করি না, অবশ্যই করি, কারণ প্রাইসটা একটা ম্যাটার, আমরা কে কিরকম অ্যাফোর্ড করতে পারি সেটা অবশ্যই ম্যাটার। বাট আমি চেষ্টা করি যে আমার সামর্থ্যের মধ্যে, যদি মধ্যে যেটা আমি পাই সেটার মধ্যে সবচেয়ে যেটা সুন্দর আমি পাই,
ঠিক আছে, সেটা এনে আমি কোরবানি দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দেওয়া হবে, এই জন্য ছাগল যখন আমরা কিনি বা যে কোনো পশু যখন আমরা কিনি, আমরা আনফরচুনেটলি এই মেন্টালিটি নিয়ে অনেকে যায় বাজারে যে এই ছাগলটাতে মাংস কয় কেজি হবে সেটার উপর আমাকে দাম বলেন। ঠিক আছে, এটা লাইভ ওয়েট কত, এটাতে আমি কয় কেজি মাংস পাবো, সেটার উপর ভিত্তি করে আমি কোরবানির ছাগলের দামাদামি করি, উইচ ইজ আই ডোন্ট ফিল গুড অ্যাবাউট ইট। আমি এটা সম্বন্ধে খুব একটা ভালো ফিল করি না, কারণ এগেইন আমরা মাংস খাওয়ার জন্য কোরবানি করছি না, দ্যাটস নট আওয়ার ইন্টেনশন। আমাদের ইন্টেনশন হচ্ছে যে একটা সুন্দর সুস্থ সবল একটা ছাগল আমরা নিব, যেটা আমরা আল্লাহ রাস্তায় কোরবানি করবো। সেটাতে যদি আমার 2 টাকা বেশি যায়, সেটাতে আমার 2 টাকা বেশি যাবে, দ্যাটস নট এ প্রবলেম। এগেইন এটা আমার নিজে আমি এভাবে দেখি, নট নেসেসারি আপনারা এভাবে দেখবেন, বাট দিস ইজ হাউ আই ফিল ইট। ঠিক আছে, আহ, মাংস খাওয়ার জন্য তো কসাই দোকানে গিয়ে মাংস নিতেই পারেন, অথবা ফ্রাইডেতে আমরা জবাই করছি, প্রতি ফ্রাইডেতে আপনারা আমাদের কাছ থেকে ফ্রেশ মাংস নিতেই পারেন। বাট কোরবানির জন্য ক্রাইটেরিয়াটা একটু যদি মেন্টালিটি চেঞ্জ করা যায়, আমার মনে হয় দ্যাট উইল বি বেটার। লজিক্যালি চিন্তা করেন, লজিক্যালি চিন্তা করলে দেখা যায় যে হ্যাঁ আসলেই তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি দেবো, সেখানে আমি মাংসের হিসাব কেনই বা করছি। আবার এমন না যে টোটালি মাংসের হিসাব করব না, ঠিক আছে, আমরা একটা সাইজ বুঝে নিব যে মাংসের হিসাব করলে অনেক সময় আমরা বুঝি যে সাইজ বাজারে কম্পারেটিভলি আমার কাছে কি যিনি বিক্রি করছেন তিনি দাম বেশি চাচ্ছেন কি কম চাচ্ছেন, ঠিক আছে, সেটা যদি আপনার ইন্টেনশন হয় দ্যাটস ওকে। বাট এমন না যে আমি মাংস খাওয়ার জন্যেই আমি ওই ইন্টেনশন নিয়ে বলবো যে হ্যাঁ কয় কেজি মাংস আমি পাবো, এটা বাজার থেকে কিনলে আমি কত টাকা দিয়ে পাবো কোরবানির জন্য, এটা এভাবে মনে হয় জাস্টিফাই করা ঠিক হবে না। তো এর জন্য কোরবানির ছাগল দেখার সময় মাংসের পাশাপাশি সাইজের পাশাপাশি ওটার সুস্থতা এবং লুকিং লুকিংটা হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট আমার জন্য, স্পেশালি লুকিংটা আমি অনেক ইম্পর্টেন্ট দেই। আহ, সেই জন্যেই আমাদের ফার্মে আমরা যত কোরবানির জন্য ছাগল আনছি, আমি কালেক্ট করার সময় আমার ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে হচ্ছে যে কোরবানির সব ক্রাইটেরিয়া ম্যাচ করে কিনা, যে শিং ভাঙা কিনা বা লেজ কাটা কিনা, কান কাটা কিনা, কোনো ভিজিবল খুঁত আছে কিনা, কোনো ক্ষত আছে কিনা ছাগলের গায়ে। দেন আমার টপ প্রায়োরিটি হচ্ছে মাংস কয় কেজি হবে, সেটা আমার প্রায়োরিটির একদম লো লিস্টে। আমার ক্রাইটেরিয়া থাকে যে ছাগলটা দেখতে সুন্দর কিনা। ঠিক আছে, প্রত্যেকটা ছাগল আমি নিজে দেখে তারপর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মমিন হল ভাই, আহ, ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের সাথে। আহ, আমাদের আমাদের খুব প্রিয় একজন ভাই, মমিনুল ভাই আমাদেরকে অনেক ট্রাস্ট করেন। এনিওয়ে, ওনার সম্বন্ধে বেশি কিছু না বলে, আমি জানি না উনি কমফোর্টেবল কিনা ওনার সম্বন্ধে জানানোর, সেজন্য আমি বেশি কিছু বলছি না। বাট ধন্যবাদ মমিন ভাই জয়েন করার জন্য আমাদের সাথে। তো বলছিলাম যে সুন্দর ছাগল, ঠিক আছে, আমার নিজেরও ক্রাইটেরিয়া থাকে সুন্দর ছাগল। আমি দেশের বাইরে থাকি, ইনশাআল্লাহ দেখবেন আপনারা আমার কোরবানির ছাগল আগে থেকে অর্ডার করা থাকে। ইনশাআল্লাহ কোরবানির সপ্তাহ বা 10 দিন আগে আমার ছাগল ইনশাআল্লাহ বাসায় আসবে, এবং আমি চেষ্টা করবো তখন আমার ছাগলকে নিয়ে প্রতিদিন লাইভে আসার জন্য, এবং আমি দেখাবো যে আমি কি ধরনের ছাগল সিলেক্ট করি, কেন সিলেক্ট করি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমি নিজে যেটা নিজের জন্য ভালো মনে করি, সেটা আমি আমাদের ক্লায়েন্টের জন্য, আমার ভাইদের জন্য ভালো মনে করি, সেজন্যই আমাদের ছাগলগুলো সিলেক্ট করা। সুন্দর সুন্দর কালার দেখে সুন্দর সুন্দর হেলদি ছাগল আমরা কালেক্ট করি বা আমাদের নিজেদের ফার্মে গ্রো করি, সেগুলোই আমরা কোরবানির জন্য সিলেক্ট করি বা করে থাকি। যারা আমাদের কাছ থেকে এখন পর্যন্ত ছাগল নিয়েছেন তারা জানেন আমাদের সাথে ডিলিং করতে কিরকম, কতটা ইজি বা কিভাবে আমরা অনেস্টলি করি। আমরা নিজেরা নিজেদের কথা হয়তো খুব বেশি বলি না, বাট তারপরেও মাঝে মধ্যে বলি, কারণ আহ, আমরা না বললে আপনারা জানবেন কিভাবে, হয় কাস্টমাররা বলতে হবে, না হলে আমরা বলতে হবে। তো যেহেতু আমরা এখনো এই ফিল্ডে খুব বেশি দিন হয়নি আমাদের, তাই আমরা নিজেরা বলছি যে আমাদের সাথে ডিল করে দেখেন আমরা কতটুকু অনেস্টলি কাজ করি। আর আমাদের প্রাইসিংটাও আমরা রিলেটিভলি মার্কেট অনুযায়ী, যে খুব বেশি দাম বলে তারপরে মিড হাফ দামে সেল করব বাংলাদেশের, যেটা আমাদের ছোটকাল থেকে আমরা শিখেছি যে যা দাম চাবে তার অর্ধেকটা বলবা, তাহলে হয়তো একটা ভালো ডিল পাবা। তো আমরা সে ধরনের না করার চেষ্টা করি আমাদের ফার্মে, যে আমরা খুব বেশি দাম চেয়ে তারপরে হাফ প্রাইসে বিক্রি করব, মানুষকে ঠকানোর বা ইয়ে করার। তো ওই ধরনের হ্যাসেলে আমরা নিজেরাও যেতে চাই না বা আমাদের ক্লায়েন্টদেরকেও আমরা নিতে চাই না। তো এনিওয়ে, আজকের আলোচনার বিষয় ছিল যে কোরবানির ছাগল বা কোরবানির পশুর সিলেকশনের ব্যাপারে। তো এগেইন আমরা দেখবো শিং ভাঙা কিনা, তারপরে কান কাটা কিনা, তারপরে ছাগলটা ল্যাংড়া কিনা, হাঁটতে পারে কিনা ঠিক মতো, এগুলো সব বাদ দিয়ে তারপর ভিজিবল কোনো ক্ষত আছে কিনা, চোখ অন্ধ কিনা,
এক চোখ বা দুই চোখ, এসব সব জিনিস ম্যাচ করে তারপর দেখবো সবচেয়ে সুন্দর যেটা প্রাণী সেটাই আমরা নেওয়ার চেষ্টা করব আমাদের বাজেটের মধ্যে। তো এই জিনিসগুলো ভাবলাম আপনাদের সাথে ক্লিয়ার করে দিই। আর এইজের ব্যাপারে, বয়সের ব্যাপারে আগেই বলেছি যে 1 বছর হতে হবে ছাগলের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। আর দুম্বার ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে যেটা 1 বছরই হতে হবে, বাট যদি 6 মাস বয়সেরও হয় আমরা দিতে পারবো। কিন্তু সেটাকে যদি 1 বছরের ভেড়ার পাশাপাশি রাখা হয়, তার উচ্চতায় তার শরীরের গঠন অনুযায়ী তাকে দেখতে 1 বছরের মতো লাগে। সেটা হচ্ছে যে ক্রাইটেরিয়া, বাট এই এক্সেপশনটা শুধু 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 ভেড়ার জন্য। আমরা অনেকেই এটাকে ভেড়ার সাথে ছাগলের সাথে কনফিউজ করে ফেলি। আমরা ভাবি যে ছাগলের ক্রাইটেরিয়াও সেম ভেড়ার মতো। না, এটা সেম না। ছাগলের জন্য 1 বছর মাস্ট মাস্ট হতে হবে। আর আমাদের ফার্মে কোরবানির জন্য যে ছাগলগুলো আমরা দেই, আকিকার জন্য যে ছাগলগুলো দেই, সেগুলো আমরা 1 বছর না হলে সেল করি না। ইনফ্যাক্ট আমাদের এই ধরনের রেকর্ড আছে যে ক্লায়েন্ট আমাদের কাছে এসেছেন, আমাদেরকে বলেছেন যে আকিকার জন্য আমার 2টো ছাগল লাগবে, বাট সেই মুহূর্তে আমাদের আকিকার জন্য 1 বছরের ছাগল ছিল একটি। কিন্তু আমাদের ক্লায়েন্ট আরেকটা চুজ করেছিলেন যেটা 1 বছরের নিচে। আমরা বলেছি যে আপনার আকিকার জন্য এটা পারফেক্ট না, আপনি এটা নিয়েন না। তো উনি বললেন যে না ভাই, আমি তো শুনেছি এ ধরনের 6 মাস বয়সের হলে হয়ে যায়। আমরা বলেছি না, এটা হয় না আমরা যতদূর জানি, বাট তারপরে যদি আপনি চান নিতে সেটা আপনার ব্যাপার। তো তখন ভাই বুঝলো এবং তখন উনি বললো যে আমি তো আসলে আপনাদের এখানে তাহলে তো একটা নিতে পারবো, বাট একটা নিলে তো আমি আরেক জায়গায় হয়তো দুইটা একসাথে নিলে আমি কিছু কিছু সস্তায় পাবো। তো সেই জন্য আমি 2টো ছাগল একসাথে এক জায়গা থেকে নিতে চাচ্ছি। আমরা বলেছি ওকে, নো প্রবলেম, আপনি অন্য জায়গার থেকে নিয়ে নেন, কোনো সমস্যা নেই, 2টো ছাগল নিয়ে নেন। তো আমরা চাইলে কিন্তু সেল করতে পারতাম, এবং আমাদের ক্লায়েন্ট কিন্তু চাচ্ছিল যে নিতে, তারপরেও আমরা সেল করিনি। বা আমরা বলেছি ওটা ওনার ব্যাপার, বাট আমরা আমাদের কাছ থেকে যেটা অনেস্টলি বলার সেটা আমরা বলে দিয়েছি। সো এতে করে আমাদের ক্লায়েন্ট বেস তারা খুব অ্যাপ্রিসিয়েটিভ যে আমরা শুধু বিক্রি করার জন্য এই কাজে আসিনি, আমরা আসছি আপনাদেরকে সাহায্য করার জন্য, সমাজে কিছু কন্ট্রিবিউট করার জন্য। দেখেন, আমি নিজে থাকি দেশের বাইরে বেশিরভাগ সময়। এই ছাগলের ফার্ম আমার করার খুব একটা প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ। তারপরেও আমি আমাদের দেশে আমাদের কিছু কর্মসংস্থান তৈরি করার জন্য, আমাদের দেশের বাইরের অনেক ভাই বোন সময় মতো আকিকা দিতে পারেন না কোরবানির জন্য। যেমন এক ভাই কয়েকদিন আগে নিজের মায়ের জন্য বিদেশের বাইরে, বিদেশে বসে আমাদেরকে অর্ডার করলেন। আমরা ওই ছাগল জবাই করে ফ্রেশ মাংস ওনার বাসায় ওনার মায়ের কাছে পৌঁছে দিলাম। মাও খুব খুশি। ওনার ছেলে আমেরিকাতে বসে বা এরকম বিদেশের বাড়িতে বসে, যেটা আগে হয়তো সম্ভব ছিল না, এখন আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট চট্টগ্রামে আমরা এটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য। যদি কেউ ওই ধরনের চান যে আপনি কাউকে গিফট পাঠাবেন কিছু ফ্রেশ ছাগলের মাংস, প্রতি শুক্রবারে যখন আমাদের ছাগল জবাই হয় আমাদেরকে জানাবেন। আগে থেকে বুকিং দিলে আমরা চট্টগ্রামে আপনাদের রিলেটিভের বাসায়, আপনার মা বাবা যিনি আছেন বাসায়, ওনার বাসায় আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব, এবং ভালো জিনিসটা ইনশাল্লাহ আপনি পাবেন। তো আমরা চাচ্ছি যে সমাজে কিছুটা কন্ট্রিবিউট করার জন্য। আমাদের যে একটা ব্যাড কাস্টমার এক্সপিরিয়েন্স আমরা অনেকেই পাই, সেই ব্যাড কাস্টমার এক্সপিরিয়েন্স থেকে বের হয়ে এসে আমরা চাচ্ছি যে আমরা বেস্ট ক্লায়েন্ট সার্ভিস যেটা, সেটা আপনাদেরকে প্রোভাইড করার জন্য। আপনাদের হ্যাপিনেস আমাদের হ্যাপিনেস, আপনারা খুশি হলে আমরা খুশি। বিশ্বাস করবেন না, কখনো কখনো আমরা সদকার এবং আকিকার ছাগলের গোশ যখন আমরা 100% আমরা যখন একটা এতিমখানায় দেই, সেই এতিম বাচ্চারা, অবশ্যই আমরা এটা ভেরিফাই করি আমাদের সোর্স থেকে, আমরা নিজেরা যাদেরকে চিনি চট্টগ্রাম শহরে যেখানে এতিম বাচ্চা আছেন, এই ধরনের মাদ্রাসায় যারা হিফজ পড়ে বা এই ধরনের মাদ্রাসায় যখন আমরা মাংসগুলো নিয়ে যাই, অলমোস্ট সপ্তাহে 2-3টা ছাগল আমাদের এরকম বিভিন্ন এতিমখানায় যাচ্ছে। ওই বাচ্চাদের মুখের যে হাসি আমরা দেখি না, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, না দেখলে আপনারা বুঝবেন না। কিছু কিছু ভিডিও আমরা মাঝে মাঝে দেই, আমরা চাই না যে সবার ফেস ভিডিওতে আনি এভাবে, বাট তারপরেও মাঝে মধ্যে দেই, যেটা দেখলে আপনারা বুঝবেন যে বাচ্চারা কিরকম হ্যাপি থাকে। দেখেন, এইসব বাচ্চারা, লেস ফরচুনেট বাচ্চারা, হয়তো মাসে একবার 2 মাসে একবার কোনো মানে মাংস দিয়ে খানা খাবে, সেটা তাদের কাছে অনেকটা ড্রিম। তো তারা যখন এরকম দেখে যে একটা ফ্রেশ ছাগল জবাই করে কেটে তাদের জন্য আসছে, আর আমরা যখন দেই তখন আমরা বলি না যে এটা সদকার ছাগল, এভাবে না বলে আমরা বলি যে ভাই আপনাদেরকে গিফট হিসেবে পাঠিয়েছেন, এগুলো এতিম বাচ্চাদের জন্য, ঠিক আছে? তো তাদের মুখের হাসি, মানে আমাদের যে টিম আছে গোটশিপের টিম, কয়েকদিন আগে বৃষ্টির মধ্যে মানে অলমোস্ট আপনারা জানেন চট্টগ্রামে কয়েকদিন আগে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। তো অনেক পানির মধ্যে আমাদের টিম মাথায় করে গোশত নিয়ে আমাদের ফার্ম থেকে দিয়ে এসছেন একটা এতিমখানায়।
একটা মাদ্রাসা এতিমখানায়, কিন্তু বাচ্চাগুলোর হ্যাপিনেস যেটা ছিল, যে ছবিটা তুলে আমাকে দেখানো হয়েছে, এবং আমাদের যারা গিয়েছেন কষ্ট করে তারাও বলেছেন যে বাচ্চাদের মুখের হাসি দেখে ওই কষ্টটা কিন্তু আর ছিল না, কষ্টটা লাঘব হয়ে গেছে অনেকখানি, এবং দ্যাট ইজ দ্য সাকসেস, দ্যাট ইজ দ্য সাকসেস। এই বাচ্চাগুলো খাওয়ার পরে মন থেকে যে দোয়াটা আসবে তাদের আমাদের জন্য, যে ভাই বোনেরা সৎকার জন্য বা আকিকার ছাগলের মাংসগুলো এভাবে তাদেরকে দিচ্ছেন, তারা খাওয়ার পরে মন থেকে যে দোয়াটা আসবে, সেটা কিন্তু কোটি টাকা দিয়েও কিনে পাবেন না, কোটি টাকা দিয়েও কিনে পাবেন না। আমরা হয়তো একজনকে ধরে এনে বলতে পারি যে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, হুজুরকে 400-500 টাকা দিয়ে দিলাম। এই দোয়া আর ওই এতিম বাচ্চাদের মনের যেই দোয়া, একজন ক্ষুধার্তকে খানা খাইয়ে যে দোয়াটা আপনি পাবেন, আকাশ পাতাল, আকাশ পাতাল। ঠিক আছে। আহ, জানি না কতটুকু বলে আপনাদেরকে বোঝাতে পারছি, বাট উই আর রিয়েলি হ্যাপি, উই আর প্রাউড অফ দিস সার্ভিস। ট্রাস্ট, আমাদেরকে বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা খুব বেশি প্রফিট মার্জিন রাখি না এখানে। ইনফ্যাক্ট আপনি যদি সদকার জন্য কোনো ছাগল দেন আমাদেরকে, আমরা সেটাতে অনেক সময় ডিসকাউন্ট দিয়ে থাকি, অনেক সময় লস হলে লসে দিয়ে থাকি। আমাদের বিজনেস টাইম ফ্যাক্টর না এখানে। আমরা চাই যে সমাজে কিছু একটা কন্ট্রিবিউট করি, আমরা কন্ট্রিবিউশন ইজ দ্য মেইন থিং। আমরা যে যার জায়গা থেকে পারি, যে যার জায়গা থেকে আমরা চাই কন্ট্রিবিউট করতে। দেশের বাইরে যেসব ভাই বোনেরা থাকেন তারা চায় যে তাদের বাচ্চার আকিকা সঠিক সময়ে সঠিক দিনে সুন্নত তরিকায় 7 দিনে, 14 দিনে অথবা 21 দিনে হয়ে যাক, এক্সাক্ট ডেটে। সেটা বিদেশের বাড়িতে সম্ভব হয় না অনেক সময়, আমি জানি, বিকজ আমি নিজে একজন প্রবাসী। আমি জানি এখানে ক্রাইটেরিয়া মিল করে ছাগল 1 বছরের উপরে ছাগল পাওয়া টাফ। তারপরে 7 দিন যখন হয় সেদিন উইকেন্ড নাও থাকতে পারে, বা ফার্ম অনেক দূরে, কে জবাই করবে, কে কাটবে, চামড়া কে ছিলবে, এটা আমরা অনেকে এইসব স্কিল আমাদের নেই। তো তাহলে আমরা কিভাবে করব? দেশে কাউকে জানাতে হবে, দেশে কাউকে জানালে দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজনের কাছে বলতে হয় যে কিরকম ছাগল কিনবে, তারা ছাগল চেনে কিনা, বয়স জানে কিনা, ওনাদের ব্যস্ততা থাকে, ওনাদের ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করে ওনারা আমাদের জন্য ছাগল কিনতে যাওয়া, ছাগল এনে জবাই করা, কসাই কালেক্ট করা। কসাই পাওয়া যে কত টাফ সেটা কিছুদিন পরেই বুঝবেন, কোরবানি আসুক তারপরে। আম, কসাইকে জোগাড় করা, কাটা, রান্না করা, এটা এটা একটা ফুল একটা প্রোগ্রাম ম্যানেজমেন্টের কাজ। ইটস নট সিম্পল থিং। আমরা জাস্ট সিম্পলি আমাদের কোনো আত্মীয় স্বজনকে বললাম ভাই এটা করে দেন আর উনি করে দিবে, এই ধরনের আশা করাটা আমাদের জন্য বোকামি, ওটা আমাদের আত্মীয় স্বজনের উপরে বার্ডেন হয়ে যায়। সেই ধরনের সমস্যা থেকে বের হয়ে আসার জন্য, আর মানে আপনি যখন আত্মীয় স্বজনকে বা এই ধরনের কাউকে বলবেন, আপনার পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিতে হবে, আরো আপনার প্রোগ্রামটা আপনি ছোটভাবে করতে পারবেন না। তো অনেক সময় দেখা যায় যে আমাদের যাদের বাজেট লো থাকে তাদের জন্য এটা সম্ভব হয় না যে আমরা একটা প্রোগ্রাম দেশে করি, এখানে করতে পারি না, ফ্যাসিলিটি নাই, দেশে করতে পারি না, আমাদের বাজেট নাই, তো কি করব? বাজেটও নাই, ফ্যাসিলিটিও নাই, দুই জায়গায় সম্ভব না। তো আমার ছেলের আকিকা কি আমি সময় মতো করবো না? অবশ্যই করব। কিভাবে করব? সেই জায়গাতেই আমরা আসছি, সেই জায়গাতেই আমরা আপনাদের হেল্প করার জন্য আসলাম। আমাদেরকে আপনারা $150, বাংলাদেশের রাফলি অ্যাবাউট 12,000 12,500 টাকায় আপনি সুন্দর সাইজের 10 থেকে 12 কেজি ওজনের মাংস হবে, কখনো কখনো এর চেয়ে বেশিও হয়, এরকম ছাগল আপনারা পাবেন 1 বছরের উপরে। আপনি যেই ডেটে যখন বলবেন তখন জবাই হবে, আপনি লাইভে এসে আমরা আপনাকে দেখিয়ে দিব আপনার ছাগল, কোনো সমস্যা নেই। এটা ছাগল কেটে জবাই করে, কেটে আপনার পরিবারের জন্য দোয়া করে এটা আপনার কোনো এতিমখানায় অথবা চট্টগ্রাম শহরে আপনার কোনো আত্মীয় স্বজন আছে তাদের বাসায় আমরা পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, পৌঁছে দিয়ে আসবো। এগুলো আপনার পুরো সার্ভিসটা ইটস অ্যারাউন্ড $150। $150 মধ্যে আপনার এগুলো সব কমপ্লিট। আপনি $150 দিয়ে একটি ছাগল বাংলাদেশে এভাবে সৎকার বা জবাই করে খাইয়ে ডিস্ট্রিবিউট করাটা অনেক ডিফিকাল্ট। করে দেখতেই পারেন, যে আপনার কোনো আত্মীয় স্বজনকে চাইলে নক করে দেখতে পারেন যে আসলে কতটুকু সম্ভব হবে, এবং আপনার এই দামের মধ্যে তারা ভালো প্রাইসে, এই এই প্রাইসের মধ্যে তারা এই ক্রাইটেরিয়া মিট করে আপনার জন্য ছাগল দিতে পারবে কিনা। কারণ ওনারা ডেইলি ছাগল কিনা বেচা করে না, ওনারা জানে না কোথেকে কিনতে হবে বা কিভাবে কিনতে হবে, তাই মোস্ট লাইকলি ওনাদের জন্য পসিবল হবে না। বাট এটাতে আমরা ডেইলি বেসিসে কাজ করি, যে জন্য আমরা এই প্যাকেজটা অফার করতে পারছি। ঠিক আছে। তো এনিওয়ে, আপনারা যদি চান এই ধরনের কোনো সার্ভিস আপনাদের প্রয়োজন আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে আপনার জন্য এই ধরনের সৎকার ছাগল বলেন বা আকিকার ছাগল বলেন, যেটা ইচ্ছে আপনারা চান সেটা আমরা ফুলফিল করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর সৎকা আমাদের সবারই কিছু না কিছু করা প্রয়োজন, আমাদের মাধ্যমে করেন বা অন্যের মাধ্যমে করেন। যদি অনেক সময় আমাদের এমন হয় আমাদের বাচ্চা অসুস্থ বা আমরা
যে গতকালও আমাদের এক বোনের, গতকাল না এর আগের দিন, এক বোনের ঢাকাতে বাচ্চা অসুস্থ ছিলেন, উনি ওনার বাচ্চার জন্য একটি ছাগল সৎকা দিয়েছেন আমাদের মাধ্যমে। গতকাল এক ভাইয়ের পরিবারের জন্য ওনার মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গিয়েছেন 3 মাস আগে, ছোট মেয়ে। তো তার নামে উনি সৎকা দেওয়ার জন্য দুটো ছাগল আমাদেরকে বলেছেন সৎকা করে এতিমখানায় দিয়ে দেওয়ার জন্য। সেটাও আমরা আলহামদুলিল্লাহ ফুলফিল করেছি। এবং ভাই আশা করি আমাদের উপরে অনেক হ্যাপি, আমাদের সার্ভিসের উপর অনেক হ্যাপি। আশা করি আল্লাহ ভাইয়ের সদকা কবুল করুন, আমাদেরও এফোর্টগুলো কবুল করুন। আল্লাহ ওই ভাইয়ের মেয়েকে তো অবশ্যই জান্নাতবাসী করবেন, কারণ মেয়েটা আমাদের ওই ছোট মনিটা বয়স ছিল অনেক কম, নাবালিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সো সে তো অবশ্যই জান্নাতে যাবেন, বাট আমরা দোয়া করি যাতে ওনার বাচ্চা ওনাদের পুরো পরিবারকে জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ করে ওনাদের পুরো পরিবারকে যাতে জান্নাতে নিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। এবং আম, এর বদলতে, এই স্যাক্রিফাইসের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই ভাইয়ের পরিবারে আহ, বরকত দিয়ে দেন এবং জাযায়ে খায়ের দিয়ে দেন, এবং এই সবরের যে রিওয়ার্ড সেটা যাতে ফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দেন, এবং তার পরিবারকে যেন সমস্ত রকমের বালা মুসিবত, যত ক্যালামিটি আছে সবকিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেন। তো আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করব, আমাদের সাথে যারা আছেন সবার জন্য দোয়া করব, বিপদ আপদ যাতে আমাদের কারো এরকম না আসে সেজন্য দোয়া করবো। বাট তারপরেও যদি কখনো কোনো কিছু এসে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, সেই সেই ফ্যাক্টে যদি আপনারা কেউ সৎকার করতে চান, পুরো ছাগল বা যে কোনো কিছু, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আরেকটি প্রোগ্রাম আছে সাদাকা ফান্ড, যারা পুরো ছাগল সৎকার করতে চান না বা এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারছেন না, আপনারা যে কোনো পরিমাণ, 100 টাকা, 200 টাকা, $100, $50, $20 যদি কেউ আমাদেরকে দিতে চান, আমরা সেটাও কালেক্ট করে একসাথে যখন হয় একটা ছাগলের পরিমাণ, তখন আমরা সেটা সৎকার করে কোনো একটা এতিমখানায় পৌঁছে দিই। তো এই ধরনের সকল সার্ভিস আমাদের কাছে আছে। ইনশাল্লাহ আমরা থাকবো আপনাদের পাশে, আশা করি আপনারাও থাকবেন আমাদের পাশে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন, আশা করি আপনাদের বিশ্বাস আমরা রাখতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো ব্যাপারে করতে পারেন, আমি 2 মিনিট থাকবো লাইভে। কোরবানির ব্যাপারে, কোরবানির ছাগলের ব্যাপারে, কোনো ক্রাইটেরিয়ার ব্যাপারে, বা আমাদের কোনো সার্ভিসের ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। আর যদি কোনো প্রশ্ন না থাকে, আজকের মতো হয়তো কিছুক্ষণের মধ্যে এখানেই বিদায় নিব, পরে আবার কথা হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ মমিন ভাই, আপনি গোডশিপকে 100% রেকমেন্ড করেন, 100% ট্রাস্টেবল। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ট্রাস্ট করার জন্য, আমাদেরকে আমাদের উপর এইভাবে বিশ্বাস করার জন্য এবং আমাদেরকে রেকমেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনার জাযায়ে খায়ের দিক। আমিন ইয়া রাব। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি প্রশ্ন না থাকে, ভিডিওটি জাস্ট করে রাখলাম। আমি জানি খুব বেশি ভাই বোনদেরকে আমি এই টাইমে পাবো না, বাট তারপরেও এসেছি ভিডিওটি করার জন্য, কারণ এটা লাইভে থাকবে, যদি কেউ দেখতে চান পরে দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো আশা করি আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের পেজে নক করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার করে দিতে, বা আমি যতটুকু জানি, আমি যদি নিজে না জানি তাহলে কোনো মুফতি বা কোনো আলেম থেকে জেনে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।